গুপ্ত সাম্রাজ্য নামটা শুনলেই কি মনে হয়? রাজা মহারাজাদের যুদ্ধ, বীরত্বের গল্প, তাই না? কিন্তু যদি বলি এর আসল পরিচয়টা এর থেকেও অনেক বেশি কিছু। এই সময়ে ভারত এমন এক উচ্চতায় পৌঁছেছিল যা আজও আমাদের অবাক করে। চলুন আজ আমরা দেখব কেন গুপ্তযুগ শুধু তলোয়ারের ঝনঝনানি নয়, বরং ভারতের ইতিহাসের এক সত্যিকারের স্বর্ণযুগ। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একটা যুগকে কখন আমরা স্বর্ণযুগ বলি? শুধুই কি বিশাল সাম্রাজ্য বা একের পর এক যুদ্ধ জয়ের জন্য, নাকি তার থেকেও বড় আরও টেকসই কিছু আছে? এই আলোচনাতে আমরা ফোকাস করব সেই সব জ্ঞান, বিজ্ঞান আর সাংস্কৃতিক অর্জনের ওপর যা তলোয়ারের ঝনঝনানির চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। তো গুপ্তযুগকে ছেদে বুঝতে হলে আমাদের এর 4টে মূল স্তম্ভকে দেখতে হবে। আমরা এক এক করে দেখব বিজ্ঞান আর প্রযুক্তির কথা, সাহিত্য দর্শন, সেই সময়ের ব্যবসা বাণিজ্য, আর সব শেষে তখনকার সমাজটা ঠিক কেমন ছিল। চলুন তাহলে আমাদের প্রথম স্তম্ভটা দিয়ে শুরু করা যাক, বিজ্ঞান আর প্রযুক্তি। মানে এই সময়ে এমন সব আবিষ্কার হয়েছিল যা কিন্তু চিরদিনের জন্য পৃথিবীকে বদলে দিয়েছে। গণিত থেকে শুরু করে ধাতুবিদ্যা পর্যন্ত গুপ্তযুগের বিজ্ঞানীরা যা করেছিলেন তা এক কথায় অবিশ্বাস্য। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে এটাই কিন্তু আধুনিক বিশ্বের ভিত্তি। হ্যাঁ, আমি শূন্য বা জিরোর কথা বলছি। এই যুগান্তকারী ধারণাটা দিয়েছিলেন জ্যোতির্বিদ আর্যভট্ট। এবার ভাবুন তো, শূন্য ছাড়া আজকের দিনের ম্যাথস, সায়েন্স বা কম্পিউটার প্রোগ্রামিং কিচ্ছু কি সম্ভব হতো? এই অমূল্য উপহারটা কিন্তু গুপ্তযুগই গোটা বিশ্বকে দিয়েছে। আর্যভট্টের অবদান কিন্তু শুধু শূন্যতেই থেমেছিল না। উনি দশমিক পদ্ধতির ধারণা দেন, আর তিনিই প্রথম জোর গলায় বলেন যে পৃথিবীটা আসলে গোল, আর সেটা নিজের অক্ষের ওপর ঘুরছে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? ইউরোপ এই সত্যিটা জানতে পারার বোঝার শত শত বছর আগেই আর্যভট্ট এই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলেন। বিজ্ঞানের আরেকটা অবিশ্বাস্য উদাহরণ যদি দেখতে হয় তাহলে সেটা হলো দিল্লির এই লৌহস্তম্ভ। প্রায় ১৬০০ বছরেরও বেশি সময় ধরে এটা খোলা আকাশের নিচে রোদ, জল, ঝড় সব সহ্য করে দাঁড়িয়ে আছে, কিন্তু আজও এতে এক ফোঁটা মরিচা ধরেনি। ভাবা যায় এটা গুপ্তযুগের ধাতুবিদ্যা আর রসায়নবিদ্যার কতটা উন্নতি হয়েছিল তার একটা জীবন্ত প্রমাণ। আচ্ছা, বিজ্ঞান তো গেল, এবার আসা যাক আমাদের দ্বিতীয় স্তম্ভে, সাহিত্য আর দর্শন। সত্যি বলতে গুপ্তযুগ ছিল সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ। এই সময়ে মহাকবি কালিদাসের মতো কিংবদন্তীরা তাদের অমর সব লেখাগুলো লিখেছিলেন, যা আজও সারা পৃথিবীতে সমাদৃত। একদিকে যেমন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম বা মেঘদূতমের মতো অসাধারণ কাব্য তৈরি হচ্ছিল, ঠিক তেমনি অন্যদিকে রাষ্ট্র পরিচালনা আর কূটনীতি নিয়ে লেখা হচ্ছিল কামন্দকীয় নীতিসারের মতো বই। এমনকি বাদশায়নের কামসূত্রের মতো সমাজতত্ত্বের ওপর এমন গুরুত্বপূর্ণ কাজও কিন্তু এই সময়েই তার চূড়ান্ত রূপ পেয়েছিল। মানে জ্ঞানের কি অসাধারণ বৈচিত্র্য ছিল তখন। তো জ্ঞান আর শিল্পকলার পাশাপাশি অর্থনীতিতেও কিন্তু গুপ্ত সাম্রাজ্য একটা সুপার পাওয়ার ছিল। চলুন আমাদের তৃতীয় স্তম্ভটা দেখি, বাণিজ্য আর মুদ্রা। সেই সময়ে ভারত ছিল বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান একটা কেন্দ্র। তখনকার ব্যবসা বাণিজ্যের ছবিটা ছিল অনেকটা এরকম। ভারত থেকে বিদেশে যেত আমাদের সিল্ক, মশলা আর মণিরত্নের মতো দামি সব জিনিস, আর তার বিনিময়ে বিশেষ করে রোমান সাম্রাজ্য থেকে দেশে আসত প্রচুর পরিমাণে সোনা। আর এই বাণিজ্যটাই ছিল গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির মূল ইঞ্জিন। আর এই অর্থনৈতিক সচ্ছলতার সবচেয়ে বড় প্রমাণ কি ছিল জানেন? তাদের মুদ্রা। গুপ্তযুগে সোনার মুদ্রা, যেগুলোকে দিনার বলা হতো, সেগুলো ছিল অসম্ভব নিখুঁত আর শৈল্পিক। এই মুদ্রাগুলো কিন্তু শুধু টাকা পয়সার লেনদেনের মাধ্যম ছিল না, এগুলো ছিল আসলে গোটা সাম্রাজ্যের স্থিতিশীলতা আর ঐশ্বর্যের প্রতীক। এখন আমরা পৌঁছে গিয়েছি আমাদের চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভে, সমাজ ব্যবস্থা। কারণ দেখুন, জ্ঞান, শিল্প বা অর্থনীতি সবই তো অর্থহীন হয়ে যায় যদি না সমাজে শান্তি আর সম্প্রীতি থাকে। চলুন দেখি একজন বিদেশি পর্যটকের চোখে সেই সমাজটা কেমন ছিল। এই কথাটা কিন্তু আমাদের বলা নয়, এটা বলছেন একজন বিদেশি পর্যটক, চীনা পরিব্রাজক
ফাহুইয়েন, যিনি সে সময় ভারতে এসেছিলেন, তিনি তার ভ্রমণ কাহিনীতে লিখে গেছেন যে গুপ্ত সাম্রাজ্যের সাধারণ মানুষ অত্যন্ত সুখী ছিল আর সমাজে অপরাধের হার ছিল প্রায় শূন্যের কাছাকাছি। একবার ভেবে দেখুন, একজন ভিনদেশীর চোখে এমন প্রশংসা, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার। আর এই শান্তির একটা বড় কারণ ছিল ধর্মীয় সহনশীলতা। দেখুন, গুপ্ত সম্রাটরা নিজেরা ছিলেন হিন্দু, কিন্তু তা সত্ত্বেও তারা নালন্দা বা সারনাথের মতো বিশ্ববিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্রগুলোতে উদারভাবে দান করতেন, তাদের সব রকমভাবে সাহায্য করতেন। এই যে একটা নীতি, এটাই কিন্তু ভারতের অসাম্প্রদায়িক চেতনার একটা প্রাচীন ভিত্তি তৈরি করে দিয়েছিল। তাহলে এই যে 4টে স্তম্ভ আমরা দেখলাম, এই সবগুলোকে যখন আমরা একসাথে রাখি, তখন কি ছবিটা ফুটে ওঠে? একটা অসাধারণ সময়ের ছবি, যার প্রভাব, যার উত্তরাধিকার আজও এই একবিংশ শতাব্দীতেও আমাদের জীবনে প্রাসঙ্গিক। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? কোনো একটা বিশেষ কারণে কিন্তু গুপ্তযুগ স্বর্ণযুগ হয়নি, বরং বিজ্ঞান, শিল্পকলা, অর্থনীতি আর সামাজিক সম্প্রীতি, এই সব কিছুর একটা অবিশ্বাস্য মেলবন্ধনী তৈরি করেছিল এক সত্যিকারের স্বর্ণযুগ। একটা ছাড়া অন্যটা হয়তো এতটা এগোতেই পারত না। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটা স্বর্ণযুগের শ্রেষ্ঠত্বের মাপকাঠি আসলে কি হওয়া উচিত? অফুরন্ত সম্পদ, গভীর জ্ঞান, নাকি অটুট সামাজিক সম্প্রীতি? গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস হয়তো আমাদের এই প্রশ্নের উত্তরটা নতুন করে ভাবতে সাহায্য করে।